রাশেদ বিএনপি রাজনীতি করছেন, বিএনপি এখন ক্ষমতায়, আওয়ামী লীগ নিয়ে যখন কথা হচ্ছে এবং সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীকে থ্রেট করছে, সেই ভিডিওর রেফারেন্স আপনি টানছিলেন, তো তখন আসলে রাজনৈতিক দল হিসেবে কিংবা সরকার হিসেবে বিএনপির ভূমিকা আপনাকে সন্তুষ্ট করছে কিনা? বিএনপি যে ধরনের ভূমিকা রাখতে চায় সে বিষয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য উত্থাপন করেছেন এবং গতকাল আমার মনে হয় যেটা সরার তুষার সাহেব বললেন এবং এনসিপির অনেকের আমি দেখেছি যে তারাও ফেসবুকে পোস্ট করেছে বা জামাতের কেউ কেউ ফেসবুকে পোস্ট করেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করেছে। কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আবার বিভিন্নভাবে ট্যাগিং করা হচ্ছিল। দেখেন, যে অলওয়েজ সরার তুষার সাহেবই বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় আওয়ামী লীগের ব্যাপারে তার একটা অবস্থান স্পষ্ট ছিল। এখন স্পষ্ট যার অবস্থান সবসময় ছিল তাকে কেন আপনি ট্যাগিং করছিলেন? মূলত সংসদে তার সাথে ডিবেটে আপনি পারেন না। তো যখন আপনি ডিবেটে পারবেন না তখন একটা ট্যাগ দিয়ে দিবেন, একটা গালি মেরে দিবেন, তাহলে তো তাকে আসলে কিছুটা ঘায়াল করতে পারবেন বলে আপনি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। মূলত এতদিন এটাই হয়েছে যে তাকে মূলত ট্যাগিং করা হয়েছে তার মেধার কারণে, স্বরাষ্ট্রমন্ত্রীকে নানানভাবে কটাক্ষ করা হয়েছে তার যোগ্যতার কারণে। এবং গতকাল তিনি স্পষ্টভাবেই বলেছেন আওয়ামী লীগ কোনো পার্টি নয়, এটা একটা মাফিয়া পার্টি। আর যে মাফিয়া পার্টি তাদের বিচার হবে, তাদের যারা অপরাধ করেছে তাদের বিচার হবে এবং সেই পথেই বিএনপি সবসময় হাঁটছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে ওই সাংবাদিক, মানে আমাদের দেশে সাংবাদিকরা যদি জাতির বিবেক না হয়, আমাদের দেশের সাংবাদিকরা যদি দর্পণ না হয় তাহলে প্রবলেম। আপনি একজন সাংবাদিক, আপনি যদি একটা নিষিদ্ধ ঘোষিত বা সাংগঠনিকভাবে কার্যক্রম নিষিদ্ধ আইন হিসেবেও পাশ হয়েছে এরকম দলকে যদি শুধুমাত্র একটা দল হিসেবে আপনি তুলে ধরেন, হবে না তো। নামের আগে বলতে হবে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ। স্বরাষ্ট্রমন্ত্রী যে কাজটা করেছেন তিনি যথার্থই করেছেন, তাকে আমি এজন্য ধন্যবাদ জানাতে চাই। শোনেন, আমি দেখলাম যে তুষার ভাইয়ের বক্তব্য টোন টিউন পরিবর্তন হয়ে গেছে নির্বাচনের পরে। নির্বাচনে যদি তুষার ভাই জিততেন, তিনি সংবিধান বা অন্যান্য বিষয়ে ভালো বোঝেন, আমার কাছে মনে হয়েছে তার মতন মানুষ যদি সংসদে থাকতো সংসদের সৌন্দর্য আরো বাড়তো। এই জন্য আমি বলছি যে তিনি নির্বাচন পর্যন্ত মোটামুটি জামাতের ব্যাপারে খুব সোচ্চার ছিলেন। আমি জামাতে ওইটা আমরা বিরতির আগে রেখে আসছি, প্লিজ আমাকে শেষ করতে আমরা কিন্তু হচ্ছে কি না, আমি সুনির্দিষ্টভাবে একটা প্রশ্ন করেছি, আমি আপনার প্রশ্নের উত্তর তো দিতেছি, সবই আসবে তো, আমি তো আর এখানে এক লাইনে হা বা না বলবো না। তো দেখেন, তিনি যেহেতু দেখলেন যে জামাতের সাথে এনসিপি জোট হয়েছে, এখন আমি যদি জামাতের পক্ষে না বলি সেক্ষেত্রে পরবর্তী ইলেকশনে জামাত তো আমাকে সহযোগিতা করবে না। তো সেক্ষেত্রে আপনি তো বলছেন যে এনসিপি জামাত থেকে বের হয়ে আসবে, তাহলে জামাতের উপর নির্ভরশীলতার উনি হয়তো ভাবতেছেন আসিফ মাহমুদের বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে যে বের হয়ে আসবে। আবার তুষার ভাইয়ের বক্তব্য শুনে মনে হচ্ছে না আরো বেশি ঘনিষ্ঠ হবে। এখন কি হবে আমরা কেউ জানি না, সেটা ভবিষ্যৎই বলে দেবে। সার্জিস আলম কি বলেছিল? সার্জিস আলম একটা টকশোতে বলেছে যে আমরা যাদের সাথে জোটে আছি তাদের একটা আচরণ আমাকে খুব কষ্ট দেয়, যদিও সমালোচনা করা উচিত না, এরপরেও করছি। এরপরে বললেন যে আমাদের বিএনপি ছাত্রদলের বন্ধুরা, আমাদের এনসিপি নেতৃবৃন্দরা আওয়ামী লীগের ঝটিকা মিছিল হইলেই প্রতিহত করে, কিন্তু জামাত ইসলামের কেউ মাঠে নামে না। তাহলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনছে কে? জামাত ইসলাম ভোটের জন্য প্রোটেকশন দিচ্ছে। দেখেন না, জামাতের একজন এমপি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছে যে আওয়ামী লীগের কেউ যদি আমাদের ভোট না দিত তাহলে কি আমরা এমপি হতে পারতাম? এই যে এতগুলো আসন আমরা পেয়েছি, তার বক্তব্যের মধ্যে স্পষ্ট। আমাদের জামাতের সব থেকে বলা যায় মেধাবী নেতা এমপি তাহের ভাই, তিনি ভোটের সময় কি বলেছিলেন? মুজিব ভাইয়ের যারা সৈনিক আছেন এবার একটু জামাতের সৈনিক হন, মানে আওয়ামী লীগের সৈনিকরা জামাতের সৈনিক হন, জামাতকে ভোট দেন। জামাতিতে প্রোটেকশন শুরু করেছে। জামাতের আমির কি বললো? সাধারণ ক্ষমা ঘোষণা করলো। এখন যদি আপনি বলেন সরকারের সব দায়িত্ব, আপনারা যারা অপোজিশনে আছেন আপনারা আওয়ামী লীগকে ডাকবেন আর সরকারকে বলবেন একা একা প্রতিহত করো। এই সরকার কি একা গণ অভ্যুত্থানের সরকার? আপনারাও তো গণ অভ্যুত্থানের বিরোধী দল, আপনাদের দায়িত্ব নয় দেশ গঠনে? রাশেদ খান, আমি একদম একটা বিষয় সুনির্দিষ্ট জানতে চেয়েছিলাম যে এই যে পুলিশকে প্রকাশ্যে হুমকি দেওয়া হলো এবং তারপর পুলিশের নিষ্ক্রিয়তা, সেখানে 4 জন কি 5 জন পুলিশ সদস্য ছিলেন, তারা ঠিকই দাঁড়িয়ে থাকলেন, এটিকে আপনাকে কোনো ধরনের অ্যালার্মিং মনে হয় কিনা? 16 বছরে অসংখ্য আওয়ামী পরিবার এবং ছাত্রলীগের নেতাদেরকে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে, আওয়ামী পরিবার দেখে দেখে নিয়োগ দেওয়া হয়েছে। এখন বিএনপি সরকার ক্ষমতায় আসা মাত্র পুরো পুলিশকে যদি বাদ দিয়ে দেয় রাষ্ট্র চালাতে পারবে না।
এবং একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু সেই কাজটা করে নাই। তবে অন্তর্বর্তীকালীন সরকার যদি তার সময়ে, যেহেতু ওইটা একটা বিপ্লবী সরকারের মতোই ছিল বা ওই সরকারের সকল ধরনের এখতিয়ার ছিল, ওই সরকার যদি মোটামুটি যারা গণ অভ্যুত্থানে সরাসরি গুলি চালিয়েছে, যারা 16 বছর দমনপীড়ন করেছে, এরকম কনস্টেবল থেকে শুরু করে এরকম যদি পুলিশের কর্মকর্তাদেরকে পানিশমেন্টের আওতায় আনতো, বিএনপি সরকারকে এই ট্যাকেল দেওয়া আরো বেশি সহজ হতো। কিন্তু বিএনপি সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো কাজ করে যায়নি যেটা আসলে বিএনপি সরকারকে পদক্ষেপ নিতে সহযোগিতা করবে। প্রবলেম হচ্ছে এইখানে, এখন বিএনপি সরকারকে শুরু থেকে আসলে কাজ করা লাগছে। ওইখানে দুইজন পুলিশ আমি দেখলাম, একজনের হাতে সম্ভবত অস্ত্রও ছিল, তুষার ভাই আমি যদি ভুল না দেখি, আমার কাছে মনে হয়েছে। এখন ওই পুলিশ অস্ত্র থাকার পরেও সাহস করে গুলি চালায়নি। এখন এই যে ওইখানে যুবলীগের কিন্তু খুব বেশি সংখ্যক না, আমি মনে করি একজন রিক্সা চালক, একজন সাধারণ মানুষ যদি নেমে ধাওয়া দিত, তাও কিন্তু ওরা পালিয়ে যেত। আমরা বিভিন্ন জায়গায় দেখি নাই, এই যে আপনার সম্ভবত মহাখালীতে বিশাল 100 জনের মিছিল করছিল, একজন ধাওয়া দিয়েছে, পালিয়ে গেছে। মূলত ওরা ভয় দেখানোর জন্য এই কথা বলেছে। আওয়ামী লীগের মনোবল বলতে কিচ্ছু নাই, আওয়ামী লীগের মনোবল বলতে আসলে এই মুহূর্তে কিছু আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তবে তারা একটু ফাপড়বাজি করার চেষ্টা করছে, ফেসবুকে ফাপড়বাজি, বিভিন্নভাবে ফাপড়বাজি। তবে এই ফাপড়বাজি করে আসলে গণঅভ্যুত্থানে, হ্যাঁ তুষারবার একটা কথার সাথে আমরা একমত, সেটা হলো যে আমরা আমাদের কমন শত্রুকে আওয়ামী লীগের ব্যাপারে কিন্তু আমরা সবাই কিন্তু একটা। আওয়ামী লীগ যদি মনে করে যে আমরা ফিরে এসে আমরা ককটেলবাজি করব, আমরা বোমাবাজি করব, আমরা এখন বিশেষ করে একটা প্রবলেমটা কি দেখেন, এখন মূলত আমাদের যে সনাতন ধর্মের অল্প কিছু মানুষ দেখলাম হঠাৎ করে রাস্তায় নামলো, তাই না? এবং আমি ওই প্রসঙ্গে আমি যাচ্ছি। তো একজন অ্যাডভোকেট, তিনি সম্ভবত হিন্দু সম্প্রদায়ের, তিনি বলছেন, চৈতালি তার নাম, তিনি বলছেন যে আওয়ামী লীগের 17 বছর আমাদের কাছে স্বর্গ রাজ্য ছিল এবং আমরা একটি হিন্দু প্রদেশ আমরা চাই, দাবি করছি। মানে কি, প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেন, মালয়েশিয়ায় গেছেন আজকে, এরপরে চীনে যাবেন। আমার কাছে মনে হয় প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে ঘিরে একটি বিদেশি এবং দেশীয় ষড়যন্ত্র শুরু হয়েছে। এর অংশ হিসেবেই সনাতন ধর্মের কয়েকজন নেমে এইভাবে এই কথাগুলো বলল, প্রদেশ দাবি করলো এবং হাসিনার সময় স্বর্গ রাজ্যে ছিল সেই কথা বলল। একই দিকে মহাখালীতে মিছিল, আজকে যুবলীগের ক্যাডাররা নেমে তারা পুলিশকে হত্যার হুমকি দিচ্ছে। কিন্তু আমাদের কথা হলো, গণ অভ্যুত্থানে এদেশের জনগণ কতটুকু শক্তি প্রদর্শন করতে পারে সেইটা কিন্তু ইতিমধ্যে পরীক্ষিত। আওয়ামী লীগ যদি এইভাবে ঝটিকা মিছিল করতে থাকে, এতদিন কিন্তু আমরা আওয়ামী লীগকে ছাড় দিয়েছি, কিন্তু এইভাবে যদি পুলিশকে হুমকি দেয়, আমাদেরকে হুমকি দেয়, তাহলে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের লোকজন এখন যে আরামে ঘরে ঘুমাচ্ছে, এই ঘুমানো তাদের বন্ধ হয়ে যাবে। সুতরাং আমি আওয়ামী লীগের যারা এখন ঝটিকা মিছিল করছে, আমি তাদের প্রতি আহ্বান রাখতে চাই যে আপনারা এই ঝটিকা মিছিল করলে আপনারা কিন্তু কেউ ঘরে থাকতে পারবেন না। হ্যাঁ, রাষ্ট্রযন্ত্রের সেই শক্তি আছে এবং এই শক্তির সাথে যদি পুলিশকে আমরা দেখি যে পুলিশ দুর্বল ভূমিকা পালন করছে, প্রয়োজনে আমরা যারা গণঅভ্যুত্থানের শক্তি ছিলাম আমরা একতাবদ্ধ হয়ে আবার কিন্তু আমরা প্রতিরোধ গড়ে তুলবো। এবং সনাতন ধর্মের আমি সবাইকে দোষারোপ করছি না, অল্প সংখ্যক, সেটার পার্সেন্টেজ আমার কাছে মনে হয় 0.0001% হবে। এই সংখ্যক যারা আসলে রাজপথে নেমেছিল, আমি তাদের প্রতি আহ্বান রাখতে চাই, আপনাদের উদ্দেশ্যটা কি। এবং সনাতন ধর্মের আরো মানুষের বক্তব্য আমি শুনেছি, তারা কিন্তু তাদেরকে নিন্দা জানিয়েছে। তারা বলেছে আমরা বাংলাদেশে ভালো আছি, আমরা কোনো প্রদেশ, হিন্দু প্রদেশ চাই না। দেখেন বিএনপি সরকারের স্লোগানটা কি, বিএনপি সরকারের স্লোগানটা হলো ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। এই দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই অসাম্প্রদায়িক ভাবে মিলেমিশে বসবাস করছি। এখানে ষড়যন্ত্র যে করতে আসবে আমরা সবাই মিলে সেটাকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ।